এরাই তোমার মেয়ে কিন্তু নমিতাদির সাথে খুব ভাব হয়েছে। করে কোলে উঠে গেল। দেখছি আমাদের মেয়েরও কিন্তু ঠিক আমাদের মতোই ঘোড়ার নেশা হয়েছে খুব, বুঝলে? শোনো না, ভাবছি তোমাকে নিয়ে বিল্লিকে নিয়ে কাছে পিঠে কোথাও থেকে ঘুরে এলে কেমন হয়? সমুদ্র বা পাহাড়, এনিথিং। তোমার কি মনে হয় কোনটা দিয়ে শুরু করলে বেটার হবে? বিল্লির কোনটা ভালো লাগবে বলে মনে হয় তোমার? দুদিন কোথাও ঘুরতে যাই না আমরা, রাই? শুধু কাজ আর কাজ, আর ভালো লাগছে না, রাই। চলো তো আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। উটি যাবে? ওখানে কি আছে বলো তো? পাহাড় তোমার পছন্দের, আর ঝর্ণা আমার পছন্দের। আমাদের দুজনের পছন্দের জিনিসই কিন্তু ওখানে আছে। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হলো ওখানে খুব ভালো চকলেট পাওয়া যায়, হোমমেড চকলেট। তাই তোমার মনে আছে আমার জন্মদিনের দিন তুমি আমার অফিসে এসেছিলে? তুমি জানতে না আমার জন্মদিন ছিল, এসে জানতে পারলে, তারপরই এত বড় একটা চকলেট কিনে আনলে। তারপর সেই চকলেটেই ভাগ বসালে। আমি মনে মনে ভাবছি, কি হ্যাংলা মেয়ে রে বাবা, নিজেই চকলেট দিয়ে আবার নিজেই খাচ্ছে। ট্রাই বানি ট্রাই। ওর জন্যই এই অবস্থা হয়েছে। তোকে ওকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু এত কথা বলে কি লাভ হচ্ছে কে জানে। দিদি ভাই কি আর ফিরবে নিজের স্বাভাবিক ছন্দে? আমি তোর মধ্যে কোনো চেঞ্জই দেখতে পাচ্ছি না। কিন্তু এঞ্জেলা ম্যাম তো আমাদেরকে এইভাবেই ট্রাই করতে বলেছে। আমাদের তো চেষ্টাটা চালিয়ে যেতেই হবে শ্রু। সেই ভালোবাসার উষ্ণতাটা ফিল করাতে হবে, যেটা রাই এতদিন সবার জন্য করে এসেছে। আমার দিদিভাইকে এভাবে দেখতে ভালো লাগছে না। চলো আমরা ওই ঘরে গিয়ে বসি। এই রাই, তুমি কিন্তু আমার সব কথা শুনতে পাচ্ছ, তাও তুমি কেমন দেখো, এরকম দূরের মানুষের মতন চুপটি করে বসে আছো। আমি জানি তোমার আমাকে ভালোবাসতে ইচ্ছে করছে না, ভালোবাসতে চাও না তুমি আমায়। ফাইন, ঠিক আছে, বাসতে হবে না, অ্যাটলিস্ট সেটাই মুখ ফুটে বলে দাও। প্লিজ রাই, রাই প্লিজ কিছু তো বলো। কাঁদে না রাই, আর না, অনেক চোখের জল ফেলেছো তুমি, আর না। তোমার চোখের জলের পর্ব এখানেই শেষ। যাই, আমি কথা দিচ্ছি তোমাকে, সারা জীবনের জন্য তোমার চোখের জল মুছিয়ে দেবো আমি। তুমি আমাকে দেবে না একটা সুযোগ আমার কথা প্রমাণ করার? শখ, আজকের যুগে শখ, তাছাড়া এইসব তো এখন। এ ব্যাপারে আমারও কোনো আইডিয়া নেই। তাহলে আমি ইমোশনাল শকের কথা বলছি। রায়পূর্ণা দিনের পর দিন ইমোশনালি ব্যাডলি হার্ট হয়েছে, তাই আজকে এই স্টেজে এসে পৌঁছেছে। দেখুন, আমি বলতে চাইছি ওর মনটা আগে থেকে দুর্বল ছিল, তার উপরে নিজের কাছের মানুষগুলো ওকে এত আঘাত করেছে ইমোশনালি যে ইটস লাইক অ্যান ইমোশনাল শক ফর হার। কিছুর জন্য আমি দায়ী,
শুধুমাত্র আমার জন্যই ও। না প্লিজ মিসেস সেন, আমি কিন্তু আপনাকে কোনোভাবেই দোষারোপ করছি না। আমি শুধু বলতে চাইছি যে এটাই কেস স্টাডি, সেটাই আপনাদের সকলের সামনে আমি তুলে ধরছি। দেখুন, এরকম ক্ষেত্রে না, এরকম ধরনের কেসে কোনো মেডিকেল ড্রাগ ইউজ করলে সেভাবে ফল পাওয়া যায় না। এই ক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সারসাইজ করতে হয়। ইমোশনাল শক এটা সেরকমই একটা পদ্ধতি, এক্সারসাইজ বলতে পারেন। এই পদ্ধতিটায় যদি আপনারা সকলে এগ্রি করেন তাহলে আমি এটা অ্যাপ্লাই করবো রায়পূর্ণার উপর। তারপর দেখা যাক। কিন্তু এটার এই পুরো প্রসেসটায় আপনাদের সকলের সহযোগিতা দরকার আমার। দেখুন ম্যাডাম, আমরা সবাই আপনাকে সম্পূর্ণ ট্রাস্ট করি। আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমরা শুধু ফলো করব। আপনি শুধু রায়কে ফিরিয়ে দিন, না হলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি এখানে আসার পর থেকে ওদের জীবনে এরকমটা শুরু হয়েছে। আমি সত্যিই চাই আমার বন্ধু রায়পূর্ণা ওকে ফিরে পেতে, বাণীকে ওর ওয়াইফকে ফিরিয়ে দিতে। আমিও সেই চেষ্টাই করছি। ইমোশনাল শকও এটারই পার্ট। এর জন্য আমাদের কি করতে হবে? মিথ্যাচার। কোনো ভালো কাজের জন্য মিথ্যে বললে সেটা দোষের নয়। কিরকম মিথ্যে? বলছি, একটা বড় অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আচ্ছা শোনো তোমরা সবাই, আমি জানি আমাদের হাতে সময় কম, সময় কমেও আসছে, সেই জন্যই আমরা ভয় পাচ্ছি। আমরা ভয় পাচ্ছি যে মহাজন আমাদের থেকে সবকিছু কেড়ে নেবে, কি তাই তো? তবে একটা কথা আমি তোমাদের বলছি, আমি থাকতে সেটা হতে দেব না। মহাজন যদি আমাদের ঘরের দিকে চায় তাহলে কিন্তু সে শাস্তি পাবে। না কমান্ডার, তো তাতে তো হবে না। কার্য মিটানোর বন্দোবস্ত চাই। কি হবে? তুমি দিন ঠিক করো কমান্ডার। ওই হতভাগা মহাজনের সিন্দুক ভেঙে সবকিছু নিয়ে আসি, আর নিয়ে এসে ওরই টাকা শোধ করে। এতে একটা বদলাও হয়ে যাবে ভালো। একটু ভেবে চিন্তে কথা কহ। হ্যাঁ তুই বংশী, এর আগেও তো আমরা এরকম কাণ্ড অনেক করেছি। কি লাভ হয়েছে? হ্যাঁ, কটা গাঁয়ের লোককে তুই কদিনের জন্য বাঁচাইতে পেরেছিস আমাকে একবার কহ দেখি। আমি ভালো বলছি, যে গাঁয়ে আছে সে গাঁয়ে যদি ডাকাতি করি না, সে কিন্তু ভালো বুদ্ধি হবে না। এতে কিন্তু আমাদের বিপদ আরো বাড়বে। এই কি নতুন কথা কও মন্দিরা দিদি? তোমরাই তো বলতে দাঁতের বদলে দাঁত। ওরা কিছু করবে আর আমরা কিছু করব না। সে বলতাম, কিন্তু এখন সময় অবস্থা সবটাই বদলাইছে। বেশি বুঝে গেছিস তুই, তাই না? এখন থেকে মোরা কোন গ্রামে ডাকাতি করতে যাব বলতো? বাবা, নিজের গায়ের মহাজনই যদি শয়তানি করে তাকে ছেড়ে দিব কি না? কি করবি? ওরাও যদি আবার থানায় গিয়ে গাঁয়ের লোকের নামে নালিশ করে, আমাদের নামে নালিশ ঠুকে, কোথায় পালাবি? নালিশ করবে? নালিশ করে কি হবে? হ্যাঁ, পুলিশ এসে গায়ের লোকের কাছে কিছু পাবে নাকি? আগেই মোরা সব মাল হাফিস করে নিব। নিজেদের মধ্যে কাজিয়া করে লাভ নেই গো। আগে তোমরা কি ভেবেছো সেটা শুনি। আমার তোমাদের সকলকে কিছু বলার আছে। তোমরা সবাই মন্দিরাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছো তার জবাব আমি দিচ্ছি। ও যে কথাগুলো বলছে ওকে সেগুলো আমিই বলেছি। বংশী ভাই, রসিক ভাই, দেখো আমরা যে তল্লাটে থাকি সেখানে ডাকাতি করি না, কারণ আমরা জানি তেমনটা করলে সকলের বিপদের সম্ভাবনা বাড়বে। তাহলে আমরা এই গ্রামের মহাজনের বাড়িতে ডাকাতি করার প্ল্যান কেন করছি? ডাকাতি করে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। এখান থেকে 80 মাইল দূরে জারুলতলিতে গিয়ে উঠবো। রাতের অন্ধকারে গাড়ি নিয়ে চলে যাব। সেই গ্রামে এর আগেও আমরা থেকেছি, সেখানকার মানুষজন আমাদের আপনজন। বাহ, তারপর ডাকাতির কারণে পুলিশ গায়ের লোকজনদের, গায়ের ছেলে মেয়ে বউ বাচ্চা সবার উপর তো জবরদস্তি করবে, সেটা কি ন্যায় হবে? গায়ের লোকজনদের বিপদে ফেলে আমরা কি পাবো? এমনিতেও মহাজনের ধারণা শুধলে
ওদের ওপর অত্যাচার হবে, আর সেটা কোনো আইন না মেনেই হবে। কিন্তু পুলিশই যদি এদের কাছ থেকে কিছু না পায়, তাহলে পুলিশ কি করবে? এই তুই পুলিশ তুলে নিয়ে গিয়ে মারধর করে কথা বের করার কথা শুনিসনি? মানুষ গায়েব হয়ে যাওয়ার কথা শুনিসনি? আচ্ছা ধর এরকম কিছু হলো না, পুলিশ ধরে নিয়ে গেল, কিছু না পেয়ে ছেড়ে দিল, কিন্তু তারপর ওই লুকোনো টাকা কুড়ি থেকে গায়ের লোক মহাজনের টাকা শোধ দিল, কিন্তু তারপর কারো সন্দেহ হবে না? মহাজনের সন্দেহ হবে না এত টাকা কোত্থেকে এলো? তখন তো গায়ের লোকজনদের চেপে ধরবে, তখন তারা কি জবাব দেবে? খেতে টাকা ফলেছে? বলছি মহাজনের টাকা শোধ করালিয়ে দরকার, কোথা থেকে টাকা আসবে সেটা মহাজনের জন্য কি হবে? আরে বাবা কেন ভাববে না? কয়েকদিন আগে তার বাড়িতে ডাকাত পড়েছে, আর আজ গায়ের লোকেরা তার টাকা শোধ দিচ্ছে, সে বুঝবে না? সন্দেহ করবে না? সব বুঝে যাবে। এতটা বোকা সে? লোক চড়িয়ে খাওয়া মানুষ, তার উপর রাজনীতিতে আছে, সব বুঝে যাবে। তাহলে আমরা এখন কি করব? ধার শোধ করবো কি করে? বাড়িতে তো টাকা পয়সা দানা কড়ি কিছুই নেই, তাহলে কি আমরা এইভাবে শুকিয়ে মরবো? ধরো মোড়ল কাকা ডাকাতি হলো, পুলিশ ধরলো না, মহাজন ধরলো না, টাকা শোধ হয়ে গেল মহাজন, কিন্তু তারপর আচ্ছা মহাজনের বাড়িতে ডাকাতি করে তোমরা কত টাকা পাবে যে সামনে বর্ষা অবধি তোমরা পেটের ভাত জোগাবে? নেই, কিছু নেই আমাদের। গরিবদের কিছু থাকে না, খিদের জ্বালায় গাছের ফল পাকড় খাবো, খাদ্য ভেবে অখাদ্য খাবো, মরবো মোরা। এত উতলা হয়েও না বংশী ভাই, আমার কথাটা একটু শোনো। আমরা যদি অন্যভাবে ভাবি কিছু একটা, এই ডাকাতি পালিয়ে বাঁচা এসব থেকে দূরে গিয়ে অন্য কিছু একটা ভাবে। এটা কেমন? দাঁড়িয়ে দাঁড়িয়ে মোরা? না মোড়ল কাকা, বাঁচার একটা চেষ্টা করা অন্যভাবে। বলো তো দেখি কি মতলবটা তোমার? ইমোশনাল শক ইন্দ্রিলা সাজেস্ট করলো? হ্যাঁ বাপি, মানে আমি না ব্যাপারটা একটুখানি কনফিউজড। এটা করা কি ঠিক হবে? উনি এত অভিজ্ঞ একজন থেরাপিস্ট, দিদি ভাইয়ের এই কন্ডিশনে এই ইমোশনাল শকটক যদি হিতে বিপরীত কিছু হয়? বাবা আমার মনে হয় না যে এই উপায়টাতে এক্ষুনি এত তাড়াতাড়ি যাওয়াটা ঠিক হবে। দিদি তো আর আগের মতো ওই পাথরের মতো হয়ে থাকছে না। এই শকটা একটা টেম্পোরারি শক, দুদিন বাদে এমনি হয়তো কথা বলবে। আর তাছাড়া নিশ্চয়ই অন্য কোনো উপায় আছে পেশেন্টকে ভালো করার। আমাদের মনে হয় সেইগুলো ট্রাই করা ভালো হবে। আচ্ছা তোমার কেন মনে হচ্ছে যে এক্ষুনি এই পদ্ধতিতে যাওয়া ঠিক নয়? মানে আমি কি ভুল বলছি বলে তোমার মনে হচ্ছে? এইভাবে রিয়াক্ট করছো কেন? আমি একটা আলোচনা করতে চাইছি। বাবা আমার মনে হয় এইভাবে একটা মিথ্যে বললে, মানে যতক্ষণ না ও জানতে পারবে যে এটা একটা মিথ্যে, ততক্ষণে কিন্তু এই শকটা ওর আরো বড় ক্ষতি করে দিতে পারে। হ্যাঁ আমারও মনে হয় দিদিভাই যদি জানতে পারে ব্যাপারটা পুরো মিথ্যে, তাহলে ওর একটা ট্রাস্ট ইস্যু হতে পারে। মানে ধরো ও কথাটা বিশ্বাস করলো, তারপর জানতে পারলো পুরো ব্যাপারটাই মিথ্যে ছিল, আর অনির্বাণদাও পার্ট অফ দ্যাট মিথ্যে, তখন ওর মিসট্রাস্ট হবে না? হ্যাঁ এটা খুব ঠিক কথা, ম্যাচিওর ভাবনা। তাহলে এখানে আমার একটা কথা মনে হয়, ওর এই যে কথা বন্ধ করে দেওয়া, এটা কিন্তু অ্যাকিউট ওয়ান টাইম শকে নয়। দীর্ঘদিনের খারাপ ব্যবহার, অপমান, তার সঙ্গে যুক্ত হয়েছিল নিজের গিল্ট, অপরাধ বোধ। একটা মানুষকে ও ভুল বুঝেছে, তার জন্য সে মাপ চেয়েছিল, ক্ষমা চেয়েছিল, কিন্তু ক্ষমা পায়নি। ওর ক্ষেত্রে একটা কমপ্লেক্স শক কাজ করেছে, আর সবকিছুর মূলে ছিল ওর ভালোবাসা, ওর সন্দেহ, ওর গিল্ট, এই সব কিছুর মূলে ওর ভালোবাসা। ওর এই যে সাইলেন্সটা, সেটা বিশ্বাসভঙ্গ থেকে আসেনি। অনির্বাণ আর একটা সম্পর্কে জড়িয়েছে এটা ভেবেও আসেনি, এসেছিল অনির্বাণের কাছে ও মাপ চেয়েছিল, ক্ষমা চেয়েছিল, ক্ষমা চেয়ে ক্ষমা পায়নি। ওর ভালোবাসাটা অপমানিত হয়েছে, এইটাই কারণ। তাতে কি ফারাক হলো? ফারাক এটাই হলো যে সাইলেন্সটা যদি বিশ্বাসভঙ্গ থেকে আসতো, আর আবারও যদি বিশ্বাসভঙ্গ সে ফেস করতো, তাহলে ব্যাপারটা জটিল হতে পারত। তাহলে তুমি কি বলছো, এখন ওকে এই মিথ্যে বলাটা ওর ক্ষতি করবে না? তুমি আমাকে অ্যাসিওর করছো তো?
আমি এটাই বলতে চাইছি যে একটা রিস্ক নেওয়া দরকার। আমি বলতে চাইছি ও যদি আরো দীর্ঘ নীরবতায় চলে যায়, কথা না বলে, সেটা বোধহয় আরো বেশি ক্ষতি করবে ওর আর অনির্বাণের কনজুগাল লাইফকে, সেটা এফেক্ট করবে এবং সাফার করবে ওদের সন্তান। আর একা হতে থাকবে রায়। আজকে রায়ের পাশে সিমরান রয়েছে, অন্যরা রয়েছে, কিন্তু সবাই তো নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে, তাই না? তখন কিন্তু ও নিজের একাকিত্বে একেবারে তলিয়ে যাবে। সেটা কিন্তু ইররিভার্সিবল একটা সিচুয়েশন হতে পারে। হ্যাঁ, এই কথাগুলো তো ঠিক। তাহলে তো সেটাই করা ভালো। আমার মতে এক মিনিট। হ্যাঁ কিঞ্জল বলো। যোগেশ আমার সঙ্গে দেখা করতে চায়। নীলাঞ্জনের মেসেজ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি নম্বর দিয়ে দাও, আমার কোনো অসুবিধা নেই। ডাকাতি আমাদের একবারের জন্য মহাজনের হাত থেকে বাঁচাতে পারে, কিন্তু তাতে তো চিরকালের জন্য আমাদের পালিয়ে পালিয়ে বেড়াতে হবে, সেটা তো সম্ভব নয়, তাই না? আর তাতে শুধু আমরা নয়, গোটা গ্রামবাসী বিপদে পড়বে। তার উপর পুলিশের অত্যাচার তো আছেই, গ্রামবাসীদের ঘর ভাঙে। কিন্তু আমরা যদি এই উপায় ভাবি, তাহলে আমাদেরকে আর ভয় ভয় পালাতে হবে না। 1 বছরে না হোক 2-3 বছরে আমরা আমাদের অবস্থা বদলে ফেলতে পারবো। না, নীলাঞ্জনা যে উপায়টা বলছে তাতে পুলিশের ভয় নেই, ঠিক কথাই। তবে 2-3 বছর বাদে আমরা কেউ বেঁচে থাকবো না সেই ভালো দিনটা দেখার জন্য। তার আগেই না খেতে পেয়ে আমাদের সকলকে মরতে হবে। ঠিক বলেছ সর্দার। পেটে ভাত না পড়তে পড়তে চড়া পড়ে গিয়েছে এমনিতে। আজ বাদে কাল শুকিয়েই মরবো। আর এতে মহাজনের লাভ হবে। আমরা মরলে আমাদের জমি বাড়ি সব দখল করে নেবে ওই শয়তানটা। এই তোরা থাম থাম, আমাকে আগে শুনতে দে মেয়েটার কথা। তুমি বলছো যে গাড়ি বিক্রি করে আসবে টাকা, আর সেই টাকায় হাঁস মুরগি গরু বাছুর কেনা হবে। বাহ, একেবারে এইটাই বলছি। আরে খুড়ো, তুমি ওর কোথায় নিচো না, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। গাড়ি বেচবে, গাড়ি বেচে কত টাকা পাবে? হ্যাঁ, শেষে গাড়িও যাবে আর গরুও যাবে। হ্যাঁ না, যাবে না। আরো টাকা আসার ব্যবস্থা আমি করে ফেলেছি অলরেডি। সেই টাকা এসে গেলে পুঁজির আর অভাব হবে না, আর শহরে তোমাদের হাতের কাজ পৌঁছতে দেরিও হবে না। আচ্ছা মোড়ল কাকা, তুমি বলো, তোমার মাথায় যে গামছাটা বেঁধে রেখেছো সেটা কত দাম দিয়ে কিনেছো? এ গামছাটা তো আমি কিনেছিলাম 3 বছর আগে। তখন নিয়েছিল গিয়ে 10 টাকা। 10 টাকা? আর এই গামছা যদি 120 টাকায় বিক্রি হয়? বলো কি? আরে এ তো আরো বড় ডাকাতি। তা কিনবে টাকে? আরে আছে আছে, কেনার লোক আছে। দেখো, এই ঝুড়ি আমরা এখানে যে দামে বিক্রি করি, শহরে আরো বেশি দামে বিক্রি হয়, 10 গুণ 15 গুণ বেশি দামে। আমি যে টাকা আসার কথা বলছি, সেই টাকা যদি আসে, আমরা সেই টাকা দিয়ে হাঁস মুরগি কিনতে পারি, গরু ছাগল কিনতে পারি, তেমন হলে 3 চাকা কিনতে পারি। গাড়ি করে ওই বিহান পাহাড়ের ওপর যে রিসর্টগুলো আছে সেখানে মাল সাপ্লাই দিতে পারি। তারপর ওই দূরের স্কুলগুলোতে মিড ডে মিলের রান্না করতে পারে আমাদের এখানকার মেয়েরা। মোড়ল কাকা, আমাদের আরো উপায় ভাবতে হবে যাতে আমাদের মরার কি পালিয়ে বেড়ানোর ভয় থাকবে না। মাথা উঁচু করে জীবন কাটাবো আমরা সবাই মিলে। না না, তবে হবে না। তো সব আসার গল্প কথা, এটা না বিপদ আরো বাড়বে। আশা করি তো কিছু আসবেই না, উল্টা সকলে একদম না খেয়ে মরব। দাঁড়া রসিক, দাঁড়া। এই গ্রামের লোকজন কি বলছে সেটা আগে শুনে নি। মোড়ল, তুমি শুধাও, তোমার লোকজন কি বলছে জিজ্ঞেস করো। তোরা তো কান খুলে শুনলি সব কথা, তো বোয়া হয়ে বসে আছিস কা? বল তোরা কি চাস? ও দিদি তো ঠিকই বলছে বটে, দেখাই যাক না। অনেকবার তো মার খাইয়েছি, আল্লাহ হয় আরেকবার মার খাবো। হাতে মরা আর ভাতে মরা, এই দুটার কোনো তফাৎ আছে আমাদের কাছে? সে তো বুঝলাম, মহাজন আমাদের সময় দেবে কেন? তারও তো এখন টাকা চাই। সে এখানে আসার আগে আমি গ্রামের মেয়ে বউ সবাইকে নিয়ে যাব তার কাছে, তাকে সময় দেওয়ার কথা বলবো। সে যদি না মানে আমরা পুলিশের কাছে যাব, ব্লকের অফিসারের কাছে যাব,
সবাইকে বলবো মহাজনের অনাচারের কথা। সরকারের যা যা সাহায্য আছে সব আদায় করব, ঠিক সব পারবো। যা ভাবছি তার 16 আনা না পারি, 12 আনা তো পারবো। কি মন্দিরা, পারবো তো? ঠিক বলছি তো? আমরা সফল হব কিনা জানি না, তবে তোমার সব চেষ্টাতেই আমি তোমার পাশে আছি বইন। খন বুনে বুনে খুব ভাব হয়েছে না, পরে মুখ থুবড়ে পড়লে না, মুখে কিছু বলতে আসিস না। তুই কে বলতে যাবে রে? দেখা যাবে তুই হয়তো আমার কাছে হাত পাততে আসছিস পিড়ির জন্যে। দেখা যাক এ পথে কাজ হয় কিনা। মহাজন যদি মানে তো একটা বছর দেখি। বলছিলে বিল্লির সঙ্গে? কি বললে বিল্লিকে? মা মেয়ের মধ্যে তো অনেক গল্প আদর আবদার হলো দেখলাম, আমি তো কিছুই শুনতে পেলাম না। আমাকে বলবে না মা মেয়ের মধ্যে কি গল্প হচ্ছিল, কি কথা হচ্ছিল? কি বললে মেয়েকে? বুঝেছি, তুমি বিল্লিকে ওর পাপার সম্পর্কেই বলছিলে, তাই তো? বলছিলে ওকে যে তোর পাপাটা না বড্ড পচা, খুব খারাপ, একদম কথা শোনে না, তাই তো? এটাই বলছিলে না? ঠিকই বলেছো তুমি রাই। বিল্লির পাপা বড্ড পচা, খুব খারাপ ওর পাপা, কিন্তু ওর মাম্মা তো খুব ভালো। তুমি সবসময় ওর কাছে থেকো, ওকে ওর পাপার থেকে দূরে তুমি আগলে রেখো রাই। আচ্ছা রাই, আমি তোমাকে আটকে রেখেছি, তোমাকে আমি নিজের কাছে, তোমার ভালো লাগছে না? এই যে আমি তোমার কাছে আছি, তোমার গায়ে গন্ধ পাচ্ছি, তোমাকে অনুভব করতে পারছি, তোমার এগুলো ভালো লাগছে না?